নিজের টিউশনির স্যারের সাথে যখন মাকে এক বিছানায় দেখেছিলাম, তখন আমার বয়স ছিল মাত্র ৬। ক্লাস 1-এ পড়ি। বাচ্চা ছিলাম, অবুঝ ছিলাম। ফ্যালফ্যাল করে তাকিয়েছিলাম দুজনের দিকে। তারা আমাকে দেখে থমকে গেল। বাচ্চা আমি অবুঝ কণ্ঠে প্রশ্ন করে বসলাম, মামুনি, স্যার তোমাকে ব্যাড টাচ করছে, তুমি চুপ আছো কেন? মা আমার কাছে এগিয়ে এসে বলেন, মাসা, কাল তোমার ফেভারিট চকলেটের ৩টা বক্স এনে দেব। এখন যা দেখেছ তা যদি কাউকে বলো, চকলেট পাবে না কিন্তু, বুঝেছ? চকলেট আমার সব সময় প্রিয় ছিল, কিন্তু ওই সময় কেন যেন চকলেটের লোভ আমায় কাবু করতে পারিনি। সন্ধ্যায় চুপি চুপি বাবাকে বলেছিলাম, বাবাই, স্যারকে আসতে বারণ করে দিও, ওনাকে আমার পছন্দ হচ্ছে না। বাবা থমকে যান, জিজ্ঞেস করেন, উনি কি তোমার সাথে বাজে কিছু করেছেন আম্মু? এদিকে শোনো। আমি বাবাকে কানে কানে ফিসফিস করে বলি, বাবাই, উনি মামুনিকে ব্যাড টাচ করেছে। মামুনি কাউকে বলতে নিষেধ করেছে, বলেছে চকলেট দেবে। চকলেট আমার চায় না, তুমি ওনাকে আসতে বারণ করো। আমার অবুঝ ভাষাতেও বাবা সব বুঝে গিয়েছিল। শুরু হয়ে গেল আমার ছোট্ট ফ্যামিলিতে অশান্তি। মা আমাকে সহ্য করতে পারে না আর। ১.৫ বছরের মাথায় ভেঙে যায় আমার দুনিয়াটা। বাবা মায়ের বিচ্ছেদ, একাকিত্ব। আমি তৈরি করি আমার নতুন দুনিয়া, বাবা আর আমার। এরপর থেকে আমার স্কুলিং জঘন্য কাটে। ক্লাসমেটদের বলির শিকার হতে থাকি প্রতিনিয়ত। ছোট থেকে বড় অসামাজিক ছিলাম আমি। কথা কম বলতাম। কোন জায়গায় কি বলা লাগে তা সঠিক বুঝতাম না। ভয় পেতাম। নতমুখী হয়ে দাঁড়িয়ে থাকতাম মাটির দিকে। আমি তখন ক্লাস 5-এ। বাবার বদলিজনিত কারণে ধামরাইয়ের শিফট হই। ভর্তি হই ধামরার গার্ডেন স্কুলে। নতুন জায়গা, নতুন মানুষ। সেই নতুন ক্লাসমেটদের কাছে আমি বিনোদনের এক অন্যান্য মাধ্যম। তারা আমাকে বলে করত প্রচণ্ডভাবে। আমার তখন ধবধবে ফর্সা গায়ের রং, চুলগুলো কাঁধ অব্দি ছোট, চোখে মোটা ফ্রেমের চশমা, আর চাহনিতে সর্বদা আতঙ্ক। ওরা আমাকে নিকনেম দিল, অটিস্টিক। আমাকে ক্লাসে ওই নামেই ডাকা হতো। ক্যান্টিন থেকে খাবার আনানো, ব্যাগ টানানো, সাদে দাঁড় করিয়ে রেখে নিচে আমার দিকে তাকিয়ে হাসাহাসি করা, মাঠের মধ্যে ফেলে দিয়ে আমার দিকে তাকিয়ে হাসা, ক্লাসে কারণে অকারণে যে কোনো দোষীর দোষী সাব্যস্ত করা, এগুলো আমার দৈনিক রুটিনের মধ্যেই পড়ে গেল। ওরা আমাকে বলতো, এই অটিস্টিক, একটু মুরগি হয়ে দাঁড়াতো, তোর জন্য সারপ্রাইজ আছে। আমি জানি না কেন সেসব সহ্য করে যেতাম, কিচ্ছু জানি না। শুধু এখন লিখতে গিয়ে কেমন বুক ছেড়ে দীর্ঘশ্বাস বেরোচ্ছে। আমার স্কুলিংয়ে সেই ৬ বছর কাটল দুর্বিষহ। কৈশোরের মাঝপ্রান্তে কলেজে উঠলাম, চলে গেলাম মিরপুরে। মায়ের সাথে বাবার প্রেমের বিয়ে ছিল। দাদু বাড়ি নানু বাড়ির সাথে সম্পর্ক নষ্ট। মা বাবার সম্পর্ক ছিন্ন হয়ে গেলেও বাবার আর তার বাবার বাড়িতে ফেরা হয় না। শুরু হলো সম্পূর্ণ অন্যরকম এক পরিচ্ছেদ। অতপর আমি মাসনুহা মেহনুর, আমাকে আমার নতুন দুনিয়া মোবারক। ডায়েরির প্রথম পৃষ্ঠায় মাসা এটুকুই লিখেছিল। এরপর আর লিখিনি, সময় পাইনি। রোজ সকালে উঠে রান্না করা, বাবার সাথে বের হয়ে কলেজে যাওয়া, কলেজ থেকে ফিরে গোসল, খাবার গরম করে খাওয়া, এরপর কোচিংয়ে যাওয়া, কোচিং থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা, বাবার ফেরা, দুজনে মিলে রাতের খাবার রান্না করে একসাথে খাওয়া, এরপর রাত জেগে পড়া, তারপর ঘুম। মেহনুর রুটিন এটা। আরেকটা নির্মম সত্য হলো তার কোনো বন্ধু নেই। এ কথাটা মাসা শুনলে মুখ ফুলিয়ে শ্বাস ফেলে বলতো, নেই, মিথ্যেবাদী। আমার বাবা আছে, প্লেস সিস্টের গানগুলো আছে, একটা আকাশ আছে, বারান্দার বেলি ফুলটা আছে, ওরা আমার সবচেয়ে কাছের বন্ধু। সপ্তদশী মাসার এহেন কথা শুনলে হয়তো তার স্কুলের তথাকথিত বন্ধুরা বলে বসত, শালি অটিস্টিকের বাচ্চা। ঠোঁট গোল করে শ্বাস ফেলল মাসা। সে দুনিয়াবি, না বোঝা অত্যন্ত নমনীয় এক মেয়ে, যে জানে না জীবন মানে অ্যাডভেঞ্চার। যদি কাহিনী সরল পথে চলতে থাকে, সামনে এক ভয়াবহ ঢেউ অপেক্ষায় আছে। সেই সন্ধ্যায় রকিব সাহেব হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হসপিটালে অ্যাডমিট করা হয়। কোচিংয়ের বাইরে অপেক্ষায় বসে থাকা মাসা একাধিক কল করে মোস্তফা সাহেবকে পেল না। হাত কাঁপতে লাগলো তার, চাহনি বিক্ষিপ্ত, ঠোঁট তীর, ভয় ও নিঃশ্বাসের অস্থিতিশীলতা। বাবা বারবার বলেছে একা না বেরোতে, অর্থাৎ সে কোনোভাবে একা যাবে না। কোচিংয়ের গেটের দারোয়ান জিজ্ঞেস করলেন, আপনারে নিতে আসবো কেউ? আচমকা কথায় আটকে উঠল মাসা। লাল চোখ দুটো বড় বড় করে, ঠোঁট উল্টে কান্না গিলে বলল, হ্যাঁ, আপনি কল করেন। আম্মা, করেছিলাম, ধরে না তো। মাসার অস্পষ্ট শব্দের মাঝে অবিরতভাবে কল করতে থাকা ফোনটা ভাইব্রেট করে উঠল। কল রিসিভ হয়েছে। কম্পনরত হাতে ফোন কানে তুলে হ্যালো বলতে ওপাশ থেকে এক লোক বললেন, আপনি রকিব সাহেবের মেয়ে? জি। আপনার বাবা তো একটু অসুস্থ হয়ে পড়েছে।
ওনাকে হসপিটালাইজড করা হয়েছে। আপনি আসুন। মাসা ঠোঁট ভাঙা কান্না আটকে যায় এই কথা শুনে। সে কোনো মতে হসপিটালের নাম শুনে বেরিয়ে পড়ল। রিক্সাও নেই। ওহো, বাঘের ভয় যেখানে সেখানেই তো রাত পোহায়, তাই না? পথে মধ্যে এলাকার দুটো বখাতে পথ রোধ করে দাঁড়ালো। বরাবরই বাবার কনিষ্ঠ আঙ্গুল ধরে এক জীবন পার করে ফেলা মাসার কাছে এসব নতুন। সে বুঝল না সামনে কি হতে যাচ্ছে। শুধু কান্না ভেজে গলায় বলল, ভাইয়া, আমাকে একটা রিক্সা এনে দেবেন? দুটো লোক একে অপরের মুখ চাওচাই করে বিচ্ছিরিভাবে হেসে দিল। হাসতে হাসতে তাকালো মাসার দিকে। বেশি চিকনা করে ছেলেটা বলল, অয় হয়, চুমকি আজ একলা যে? বাবা অসুস্থ। এমন ধারার জবাব আরও এক দফা হেসে উঠে বলল, চলো আজ সঙ্গী হই তোমার। টনক নড়ল মাসার। প্রবল ধাক্কায় মূর্ছা যাওয়ার ফলে এতক্ষণে যা হচ্ছিল তার সঠিক ঠাহর করতে পারেনি সে। এখন বুঝতে পারল সে অত্যন্ত বাজেভাবে ফেসে গেছে। সে দোয়াদরুদ পড়তে পড়তে ব্যাগ থেকে পিপার স্প্রে বের করতে নিল। তন্মধ্যে দুটো ছেলেই অনেক কাছে এগিয়ে এসেছে। ভাগ্য সহায় হবে কি? হয়তো না। নিরাপত্তার জন্য সেই পিন, পিপার স্প্রে, নাইফ সব তো এই নতুন ব্যাগে ঢোকানোই হয়নি। মাসা চোখ দুটো বন্ধ করে ফেলল। আজকে সম্ভবত সে মরে যাবে। বাবাকে আর দেখা হবে না। পৃথিবীটাকেও আর দেখবে না সে। প্রতিদিন নতুন নতুন রেসিপি আর বানানো হবে না। গতকাল যে এত এত বই অর্ডার দিয়েছিল ওগুলো না পড়ে মরতে হবে। মাসা ফ্যাত করে কেঁদে দিল। মেয়েটার কান্নার আওয়াজ ও প্রতিপক্ষের পৈশাচিক হাসির সাথে কিছুটা দূর থেকে আচমকা একটা হুইসেল ও পরপর গম্ভীর গলায় ভেসে এলো, হে বয়েস, গেম হয় সমানে সমানে, 2 ভার্সেস 2। ওয়েট, আই এম ইন। কথিত আছে অবহেলিত নির্যাতিত রাজকন্যাকে বাঁচাতে ঘোড়ায় চড়ে রাজপুত্র আসে। মাসা ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল লোকটার দিকে। অতিরিক্ত রকমের এই শান্ত পরিবেশে ভীষণ রকমের রূঢ় আওয়াজটাই কিঞ্চিত ঠাট্টা আর কৌতুক মিলে এক অদ্ভুত কিছু তৈরি করল যেন। মাসা হা হয়ে রইল। তার অবাক চোখের মাঝেই হাতাহাতি হয়ে গেল দুটো ছেলের সাথে সে লোকটার। কি পারফেক্টলি ছেলে দুটোকে জব্দ করে ফেলল কৌশলে। বেশ ফিল্মি একটা আবহ। বখাটেগুলো শেষমেশ আর না পেরে দৌড়ে প্রস্থান ঘটালো। অরিত্র ধীর পায়ে এগিয়ে এলো মাসার সামনে। শার্টের স্লিভস ঠিক করতে করতে বলল, নাম? হ্যাঁ। বিহবল মাসা ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। বিরক্ত চাহনিতে তাকালো অরিত্র। জিপতালুর সন্ধিতে উচ্চারণে অন্যদিকে চোখ ঘোরালো। ব্যস্ত ভঙ্গিতে মাসা বলল, মাসনুহা। মাসনুহা মিহনুর। অবাক হওয়ার ভান করে অরিত্র বলল, সিরিয়াসলি? আমি ভেবেছি আপনার নাম বলদি আক্তার ছাগল। অপমানের অবোধ করল না মাসা। সে এককালে এভাবেই অভ্যস্ত। আপাতত দুশ্চিন্তায় কেবল এতটুকুই বলল, আমার বাবা হসপিটালে অ্যাডমিট, কোনো রিক্সা পাচ্ছি না। আমাকে কিছু একটার ব্যবস্থা করে দেবেন প্লিজ। অরিত্র কিছুটা দূরে রাখা নিজের কালো রঙের গাড়িটার দিকে এগোতে এগোতে বলল, আসুন। গাড়িতে বসে মাসার কোনো কথা বলল না। সে ভেতর থেকে একজন ইন্ট্রোভার্ট মানুষ। আজকের জন্য যথেষ্ট পরিমাণের শব্দ সে ব্যবহার করে ফেলেছে। এখন আর কথা খুঁজে পাচ্ছে না। ড্রাইভ করতে থাকা ভদ্রলোক এক দফা তার দিকে তাকিয়েছে অবশ্য, তবে বিশেষ পাত্তা দিল না। পানির বোতলটা এগিয়ে দিল অন্য হাতে। সম্মুখে তাকিয়ে বলল, গিলে নিন। না, আপনি যদি কিছু মেশান। ভ্রু কুচকাল অরিত্র। ও রিয়েলি? সেনোরিটা, ওই দুটা ভাইয়ের কাছে হেল্প চাওয়ার বেলায় আপনার এগুলো মনে হয়নি? এমন সুন্দর ডাক দিয়ে অপমান কেউ করে? থমথমি মুখে মাসার পানির বোতলের মুখ খুলতে খুলতে বলল, আমি বুঝতে পারিনি। হসপিটালের সামনে এসে অরিত্র গাড়ি থামালো। মাসা এক মুহূর্ত দেরি করল না। গাড়ি থেকে বের হয়ে দরজা বন্ধ করল না। দৌড়ে হসপিটালের ভেতরে প্রবেশ করল। অরিত্র একদৃষ্টে তাকিয়ে থেকে দেখতে পেল মাসা কিভাবে উইটার্নে ফিরে এসে মুখোমুখি হলো এবং অধৈর্য গলায় বলল, অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার নামটা জানা হলো না। শান্ত কণ্ঠে অরিত্র জানালো, আমি অবায়দুল, অবায়দুল কাদের। মুখে পর্যাপ্ত ক্লান্তির সাথে স্মিত হাসি এনে মাসনুরা মেহনুর বলল, থ্যাংক ইউ সো মাচ অবায়দুল কাদের ভাইয়া, আপনি না থাকলে আমার যে কি হতো। রকিব সাহেব হসপিটালের বেডে শুয়ে দেখতে পেলেন একটা মেয়ে তড়িঘড়ি করে বের হয়ে অধৈর্য ভঙ্গিতে কেবিনের ভেতরে প্রবেশ করছে। মেয়েটার পরনে আসমানি ও সাদা মিশেলে 3 পিস, কাঁধ অব্দি ছোট চুলগুলো খোলা, চোখমুখ লাল হয়ে আছে। সে খুব দ্রুতই সামনে এসে দাঁড়িয়েছে। রকিব সাহেব চিন্তিত হয়ে বললেন, একা আসতে খুব সমস্যা হয়েছে না মা? না আব্বু, তুমি কেমন আছো? শান্ত কণ্ঠে এতটুকু বলেই থামল মাসা। নতমুখ হেসে চোখ দুটো ভিজে আসছে বারবার। রকিব সাহেব বাকিদেরকে কেবিনটা খালি করতে বললেন। এত এত মানুষের মাঝে মাসা খুবই অস্বস্তিতে পড়ে আছে।
সবাই চলে যেতেই মাসা ফুপিয়ে কেঁদে উঠল। ভেজা গলায় বলল, তোমার কি হয়েছে? কেন নিজের যত্ন নাও না? রকিব সাহেবের একটা হাত মাসার মাথায় রাখতে একটু কষ্টই যেন হলো। সামান্য হেসে তিনি বললেন, একটা মাইনর স্ট্রোক, টেনশন নিও না আম্মু, ঠিক আছি আমি। একটু পরে তোমাকে বাসায় নিয়ে যাব, হসপিটালে বসে খেতে পারবা তুমি। মাসার কান্নার বেগ আরও বাড়ে। রকিব সাহেব ওনার একজন কলিগকে বলে কিছু খাবার আনিয়ে নেন। এরপর বলেন, একটু হাত মুখ ধুয়ে এসে অল্প খেয়ে খাও, ক্ষুধা লাগছে না? দুপুরে খেয়েছো কিছু? ওহো। বাবা, তুমি খাবে না? আমার স্যালাইন চলছে আম্মু। মাসা একা একাই খেলো, তবে খুব বেশি খেতে পারল না। খাওয়া শেষে সে আবারও মুখ গোমরা করে বসে রইল। একটু পর কোথা থেকে যেন মাসার দুই ফুপিয়েছি তাকে এক প্রকার না দেখার ভান করে ভাইয়ের দুই পাশে বসে পড়ল। মেকি কান্নার সাথে মরা বাড়ির আহাজারি। মাসা মলিন মুখে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। হসপিটালের 5th ফ্লোরের দক্ষিণমুখ বারান্দা এটা। বাতাসে গাছ ছমছমে হয়ে এলো মাসার। সে ওড়নাটা চাদরের মতো জড়িয়ে নিল। চোখ বেয়ে গাল ভেজানো অশ্রুগুলো শক্ত হয়ে আছে, মুখে টান লাগছে। মাসা এদিক ওদিক তাকিয়ে দেখতে পেল পার্কিংয়ের ওখানে একাধিক সারি সারি গাড়ির মধ্যে একটা গাড়ির সাথে হেলান দিয়ে কালো শার্ট পরিহিত লোকটা স্মোক করছে। এই লোকটা হচ্ছে অবায়দুল কাদের। হ্যাঁ, উনি তো। চিনতে পেরে যে খুব বেশি খুশি হয়েছে এমন না, তার ভালো লাগেনি। স্মোক করা পুরুষদের সে ভীষণ অপছন্দ করে। তারা নিজের ক্ষতি করে, নিজের আশেপাশের মানুষদের ক্ষতি করে এবং পরিবেশেরও ক্ষতি করে। একজন চেইন স্মোকার দিনে গড়ে 300 টাকার ক্ষতি কেনে। এই টাকা দিয়ে চাইলেই পথের কিনারায় অভুক্ত ঘুমানো বিড়াল কুকুরদের একটু খাবার কিনে দিতে পারত না? মাসার দীর্ঘশ্বাস ফেলার মধ্য দিয়ে জনাব একটি সিগারেট শেষ করার সঙ্গে সঙ্গে আরেকটি ধরালেন। আজ মাসা একটা ভয়াবহ কাজ করে ফেলেছে। জীবনে প্রথমবার কলেজ বাঙ্ক দিয়ে সে বাবার জন্য কিছু কেনাকাটা করতে এসেছে। এই জন্য তাকে আসতে হয়েছে বাসে। তার প্রথম বাস জার্নি। কিভাবে বাসে উঠতে হয় তার জানা নেই। বাবা কিভাবে যেন লোকাল বাসে উঠত। মাসা অসহায় চোখে তাকিয়ে রইল ভিড় ঠেলে একগাদা লোকের বাসে চাপা দেখে। রিকশায় ভাড়া বেশি লাগবে, আর সিএনজিতে যেন ডাকাতি করে। তন্মধ্যে আরেকটা বাস এসে তার পাশে থামবে মুহূর্তেই কেউ একজন এসে তার পাশে দাঁড়ালো। চোখ মুখ কুঁচকে মাসা তার কাছে প্রথম সাহায্যটা চাইল। আপনি কি আমাকে বাসে চড়তে হেল্প করবেন? প্লিজ প্লিজ প্লিজ। ওপাশ থেকে মুচকি হাসির সাথে জবাব এলো, শিওর। পরপর মাসার হাতটা শক্ত হাতে চেপে ধরল। আচমকা হাতে টান লাগলো। থেমে থাকা বাসটিতে উঠতে উঠতে সে বলল, বা হাতটি আমি ধরেছি, ডান হাত দিয়ে ক্রস করে নিজের বুকের 4 ইঞ্চি আগে রাখুন। এটা হচ্ছে ঢাল। অ্যান্ড লেটস গো। প্রথমে ডান পা। বাসে উঠে যেন মহাবিশ্ব জয় করে ফেলেছে মাসা। চোখ দুটো চিকচিক করছে তার। তবে এই খুশি বেশিক্ষণ রইল না। পুরো বাস ভর্তি মানুষ। সিট তো নেই। দাঁড়িয়ে থাকার জন্য পর্যাপ্ত জায়গা নেই। এদিক ওদিক চারদিক থেকেই ধাক্কা। ওপরের হ্যান্ডেলটা ধরবে, দ্রুত বাস টান দেওয়ায় সামান্য ঝটকা। মাসা হেলে পড়তে লাগলো একদিকে। একটু আগে যে ভদ্রলোক তাকে হাত ধরে বাসে টেনে উঠেছে, সে মেয়েটার কাঁধ চেপে ধরে তাকে স্থির করল। নরম কণ্ঠে বলল, আমার দিকে ঘুরে দাঁড়ান, এক হাতে আমায় ধরুন আর অন্য হাতে সিটের ওপরে রাখুন। আমি এনাফ স্টেবল। মাসা কৃতজ্ঞতার সূচক মাথা নেড়ে বলল, থ্যাংক ইউ সো মাচ। আপনি না থাকলে আমার যে কি হতো। উদ্দীপ্ত মস্তিষ্ক তার শান্ত হলো মাত্র। আওয়াজটা কেমন চেনা ঠেকছে না? আরে তাই তো। এতক্ষণে মাসা চোখ তুলে তাকালো। চোখ দুটো বড় বড় হয়ে এলো তার। কণ্ঠে বিস্ময়র শব্দে কি জানি কি, আপনি অবায়দুল কাদের ভাইয়া না? হোয়াট এ কোইন্সিডেন্স। লোকাল বাসের ভিড় ঠেলে দাঁড়িয়ে থাকা ও সৌভাগ্যের সিটে বসে থাকা লোকজন একযোগে মাথা ঘুরিয়ে তাকালো এদিকে। তাদের মনোযোগের মধ্যমণি হতে পারা অবায়দুল কাদের অবাক হওয়ার মেকি ঢঙের সাথে নাটকীয়তার সুরে বলল, স্যানোরিটা, ও গড, ইটস রিয়েলি ইউ। হোয়াট এ সৌভাগ্য আমার। বাক্যের ভেতরকার সূক্ষ্ম খোঁচাটুকু ধরার মতো যথেষ্ট বুদ্ধিমতী আমাদের মাসা নয়। সে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল কেবল। এই লোকটা তাকে পরপর দুটো বিশাল বিপদ থেকে উদ্ধার করেছে। এখন তো সে বাচ্চা না। বড় হবার পর যে দুটো কঠিন বিপদে কাউকে পাশে পায়নি, সেই দুটো সময়ের লোকটা ছিল, অন্য কেউ না। স্টেপ এই লোকটা। তবে কি? আর কিছু ভাবার ইচ্ছে দেখালো না মাসা। ইন্ট্রোভার্ট সে, বন্ধু নেই। কাজেই বৈজগতে ডুবে থেকে দিন কাটানো মেয়েদের মধ্যে তাকে ফেললে কেউ দ্বিধা করবে না। আর ইতোমধ্যে কিশোরদের গল্প সরিয়ে সে বড়দের বই পড়া শুরু করে দিয়েছে। একজন বই পড়া মানুষ কতটা রোমাঞ্চকর হয়
তা কোনো নন রিডার আন্দাজ করতে পারবে না। পরবর্তী স্টপেজে এসে গাড়ি আবারও ব্রেক কষল। অসাবধানবশত পড়ে যেতে নিলে অরিত্র তাকে ধরে ফেলে, তবে তাকায় না। তার দিক বাদে এদিক ওদিক সব দিকে চোখ ঘুরে দেখতে পায় একটা সিট এখন খালি হবে। সে খুবই সাবধানে মাসাকে সেই সিটে বসিয়ে দিয়ে নিজে তার সামনে দাঁড়িয়ে রইল। মাসা বলল, ভাইয়া আপনি এখানে যে? ঘুমাতে এসেছি। অবাক হলো মাসা। লোকাল বাসে কেউ ঘুমাতে আসে? না, আমি রাস্তায় ঘুমাতে এসেছিলাম। তুমি হেল্প চাইলে দেখে বাসে উঠলাম। দ্বিগুণ অবাক হয়ে মাসা জিজ্ঞেস করল, রাস্তায় কেউ ঘুমায়? কেন, ঘুমায় না? না তো কি করে? কোথাও যায়। অরিত্র 2 সেকেন্ডের বিরতি নিল, তারপর বলল, এক্স্যাক্টলি সেনোরিটা, দ্যাটস হোয়াট আই ওয়াজ ডুইং। মাসা চোখ মুখ কুঁচকিয়ে অত্যন্ত নম্রভাবে রাগ দেখানোর চেষ্টা করে বলল, 1 মিনিট। আপনি সবসময় আমাকে পিঞ্চ করে কেন কথা বলেন বলুন তো? মজা পাই। মজা? মাসা মন খারাপ করে বসে রইল। সেদিন ভদ্রলোক কোথায় যাবার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন এবং কি কাজ ছিল কোনো কিছুই মাসা জানে না। কেবল এটুকু তাকে অবাক করে দেয়, কোনো রকমের দায়বদ্ধতা না থাকা সত্ত্বেও কেনাকাটার পুরো সময়টা এবং তাকে বাড়িতে সুরক্ষিত পৌঁছে দেওয়া অব্দি লোকটার সাথে ছিল। প্রথমে ওভাবে বাঁচানোর পর আজ দ্বিতীয় দেখা। মাসার মনে হতে লাগলো লোকটার সাথে তার তৃতীয় দেখা শীঘ্রই হবে, এরপর চতুর্থ, তারপর পঞ্চম, হতেই থাকবে। আমি মাসনুহা মেহনুর, বয়স 17, দ্বাদশ শ্রেণীতে পড়ছি। আজ আমার সাথে অদ্ভুত কিছু ঘটছে বলে অনুধাবন করেছি আমি। অহেতুক অনুভূতিদের সাথে আমি পারছি না। সারা রাত ঘুমাতে পারিনি। আমি খুব স্ট্রংলি ফিল করছি এই উইকেন্ডে আমি বাড়ি থেকে একা বেরোলে কোনো না কোনো বিপদে পড়ব। আমি কোনো না কোনো বিপদে পড়লে সে আসবে। কোথা থেকে আসবে, কেন আসবে, কখন আসবে, এসব প্রশ্নগুলোর উত্তরে আছে বিশাল বড় শূন্যস্থান। তারপরও 2 দেখায় শুরু হওয়া ইনফ্যাচুয়েশনকে তৃতীয় দেখায় আমি মহাব্বতের দাবি রাখব। আজ মাসের লাস্ট উইকেন্ড। বিছানার উপর পাতা ঝাপটাতে থাকা জার্নালটির দিকে তাকালো মাসা। আজ কি বেরোবে? বেরোবে নাকি বেরোবে না, কি করা উচিত? কোনো কিছু না নিয়ে এত কিউরিয়াস মাসা অন্তত ছিল না। নিজের এমন বেহাল দশায় মাসা সেদিকেই ঢলে পড়ল, যেটা উচিত না। সে আজ নিজের আলমারির সবচেয়ে সুন্দর জামাটা পরল, ল্যাভেন্ডার রঙের কোটটা এটা। কাদব দিয়ে খোলা চুলগুলো কিনারায় সিথি করল, কানে ছোট্ট মুক্তদানা, ঠোঁটে লাগালো হালকা রঙের লিপ গ্লস। তৈরি হয়ে সে চিন্তায় পড়ে গেল, কোথায় যাবে সে? বন্ধু তার নেই, বাবাও একা বাড়ি থেকে বের হওয়া অ্যালাউ করবে না। তবে অনেক বাহানা টাহানা মনে সাজিয়ে যখন বাবার সামনে গিয়ে দাঁড়ালো, রকিব সাহেব মুচকি এসে জিজ্ঞেস করল, কোথায় যাবে মা? নার্ভাস হয়ে পড়ল মাসা। এই তো বাবা, এদিকে আর কি? রকিব সাহেব কিছু একটা ভেবে বললেন, বন্ধুদের সাথে বেরোবে? খুব ভালো মা, মাঝে মধ্যে বেরোনো উচিত। একটু হাঁটাহাঁটি করবে, শরীর সচল থাকবে এতে। তোমার বয়সে বাচ্চাদের আনন্দে উল্লাসে দিন কাটানো উচিত। যাও। সঙ্গে কিছু টাকাও দিয়ে দিলেন। মাসার খুব অনুতাপ লাগলো এভাবে ধোকা দিয়ে বের হতে। বাবা তাকে কত বিশ্বাস করে, জবাবদিহিও চায়নি। তাকে এভাবে ঠকাতে পারল? কিভাবে পারল? বের হবার সময় মাসার প্রায় কাঁদো কাঁদো অবস্থা। নিজেকে এ বলে সান্ত্বনা দিল যে যাই হোক, মিথ্যে তো বলেনি। আর নিজের বন্ধু সে নিজেই। সেলফ ডেটে বেরিয়েছে মাসা। যাবে, হাঁটবে, রিকশায় ঘুরবে, ফুচকা খাবে, এরপর চলে আসবে। মাঝে যদি বিপদে পড়ে তাহলে সে আসবে, বিপদে না পড়লে সে আসবে কোথা থেকে? আর এলেই বাকি। কোনো পূর্ব পরিকল্পনা তো নেই। মাসা বাড়ি থেকে বের হয়ে দিশেহারা হয়ে পড়ল। এখন কোথায় যাবে? রিকশা করে বা কই যাওয়া যায়? কি খাবে সে? ফুচকা? ফুচকা কোথায় পাওয়া যায় সে তো জানেই না। মাসা এমন একটা মেয়ে যে নিজের এই 17 বছরের জীবনে কখনো ফুচকা খায়নি। অন্যান্য মেয়েরা বিনোদনের জন্য জীবনে যা করে থাকে তার একাংশ মেয়েটা করে দেখেনি। সবকিছুকে সাইডে ফেলে সে এবার একটা রিকশায় উঠে পড়ল। হাতের মোবাইলের সাথে ইয়ারফোন লাগিয়ে শুনতে লাগলো ডাউনলোড করে রাখা উর্দু শায়রি। চোখ বন্ধ এলো তার। রিকশায় হুটে মাথা ঠেকিয়ে ব্যস্ত হয়ে গেল নিজের মধ্যে। সে যেন এক অন্য দুনিয়ায়। এবার এই দুনিয়ায় সে আছে, আর কিছু কথা আছে। বাক্যগুলো এত সুন্দর, বাক্যগুলো তাকে খুব টানছে, তাকে বিলীন করার ইচ্ছে দেখাচ্ছে। তারপর আচমকা ডান দিকে হতে একটা ধাক্কা। মস্তিষ্কের ভেতরকার সবকিছু সম্ভবত বাঁ দিকে হেলে পড়েছে। হাতে পায়ে মাথায় আঘাতটা তীব্র। চোখ খুলতে গিয়ে আবার বন্ধ করে ফেলল সে। কিছুটা সময়ের জন্য আশেপাশের সবকিছু শোষু করে শব্দ যাচ্ছিল। মনে হচ্ছিল সে অবস্থান করছে জীবন ও মৃত্যুর মধ্যাহে। হয়তো এত পরে সব থেমে যাবে। মাসা সেদিনের মতো আবারও দুঃখ অনুভব করল ভীষণ। আবারও মনে হতে লাগলো নিজের বাবাকে।
রুমটাকে, আধপড়া সেই উপন্যাসের বইটিকে, এত কিছু ফেলে রেখে সে কিভাবে মরে যেতে পারে? 30 সেকেন্ডের মধ্যে দুনিয়াবি সকল চিন্তা সে করে নিল। তারপরে টের পেল চারপাশের চেঁচামেচি। কেউ একজন আগলে ধরে রেখেছে তাকে। কেউ একজন তাকে ও রিকশাটিকে উল্টে যাওয়া থেকে আটকাতে মরিয়া। আশেপাশের মানুষ এসে প্রায় হেলে পড়া রিকশাটিকে সোজা করতে সাহায্য করল। মাসা চোখ খুলল তখন। সে তখনও রিকশার সিটে বসে। চারপাশে সবাই আতঙ্কিত। মেয়েটা ঠিক আছে কিনা এ নিয়ে শঙ্কিত বেশ। এমন কঠিন পরিস্থিতিতে মাসা আচমকা হেসে উঠল। সে রিকশায় বসে থাকলেও তার একটি হাতে ফোন এবং অন্য হাতটি এখনো লোকটার কাঁধের সাথে খামচে ধরা। তার হাসি ভদ্রলোকের কপাল কুঁচকানোর কারণ, সেই সাথে এটা বলারও, তুমি কি স্টুপিড? মাসা সেসবের পরোয়া করল নাকি? না তো। ব্যথা, জড়তা, লজ্জা, অস্বস্তি কিংবা কপাল বেয়ে গড়িয়ে পড়া রক্ত, হাত পায়ের ছিলে যাওয়া চামড়ার জ্বলনি, যা কিছুই হোক না কেন সবে একসাথে ফেলে নিয়ে বলে ফেললেও দুনিয়ার সবচেয়ে কঠিন 3টা শব্দ, আই লাভ ইউ। সেদিন ছিল শ্রাবণ মাসের 4 তারিখ। প্রকৃতি বিরোধ করল। চৈত্রের কাঠফাটা রোদে গা ঝলসে দেওয়ার প্রয়াস চালালো। তীব্র গরম, অস্বস্তি আর গায়ে কাটা দেওয়া রোদ। 3 চাকার গাড়িটা গতি হারালো, হেলে পড়ল একদিকে। সেদিন সে যাত্রায় আমি বেঁচে গিয়েছিলাম। আমার অনুমান সঠিক হয়, সে আসে। এই নিয়ে 3 বার আমি টের পাই সে আসবে। আগামী সকল বিপদের প্রয়োজনে কিংবা আমার নিঃসঙ্গ দুঃখে সে আসবে বারবার। সেদিন যখন তার চোখে চোখ রেখে মুচকি হাসির সাথে ম্যাজিক্যাল 3 ওয়ার্ডস বলে ফেলি, তার চোখে আমি এক চিমটি বিস্ময় দেখতে পাইনি। খুব সাধারণ মুখ ভাব ছিল তার, যেন এমনটা হওয়া স্বাভাবিক, যেন এমনটা হবে বলে আগে থেকেই ধারণা ছিল তার। তবে নির্লিপ্ত থাকলো যে, কে জানে কেন? হয়তো প্রতিক্রিয়া আগে থেকে ভেবে আসেনি বলে। রৌদ্রময় দুপুরটা গুমোট আধারে ঢেকে যায়। আকাশটা ডেকে ওঠে আচমকা। একবার মেঘের গর্জন, পরবর্তী ধাপে আকাশ ফেটে বৃষ্টি নামে। আমার ক্ষততে বৃষ্টির এক একটা ফোঁটা তীব্র ঘর্ষণ সৃষ্টি করছিল। রক্ত ধুয়ে শহর ভেজাচ্ছিল, ব্যথায় না। অতিরিক্ত উত্তেজনায় আমার ব্ল্যাক আউট হয়। যখন আমার জ্ঞান ফেরে, তখন আমার সামনে চিন্তায় তো বাবাকে দেখতে পাই। হসপিটাল, রোগী, ডাক্তার, নার্স, ওয়ার্ড বয় কিংবা রোগীর আত্মীয় অন্যান্য কর্মচারী, এসবের মাঝে আমি তাকে খুঁজে পেলাম না, যাকে খুঁজে যাচ্ছিল আমার চোখ দুটো। সম্ভবত আমাদের পরবর্তী দেখাটা অন্য এক সংঘর্ষের জন্য তোলা রইল। এবার দেখা হলে আমি জিজ্ঞেস করব, উইল ইউ লাভ মি লাইক দ্য পেন লাভস মি? জার্নালের পৃষ্ঠা থেকে মুখ তুলল মাসা। খেয়ালি জগৎ থেকে বের হতে তার বড় আলস্য। চোখে মুখে মৃদু হাসি রেখে উবু হয়ে শুয়ে রইল সে। জীবন আমাদের কি দেয়? পেইন, লাভ, ইনফ্যাচুয়েশন, নাকি কিছুই না? আচ্ছা, যদি কোনো এক্ষণে জীবন একযোগে এ সকল কিছু দিয়ে দেয়, কি হবে তখন? এর উত্তর তখনই মিলবে যখন চতুর্থ দেখা হবে। পরবর্তী দেখাটা হলো 3 মাস পর। এই 3 মাসে মাসার মধ্যকার সবচেয়ে বড় পরিবর্তন হলো সে এখন একা একা রাস্তা পার হতে পারে। সন্ধ্যায় বাবার কোচিং থেকে নিয়ে আসা বাদে অন্যান্য সময়গুলো মাসা একাই যায়, তবে বিপদে পড়ে না। কি আশ্চর্য! বিপদে পড়ুক বা না পড়ুক, সে কেন আসবে না? যার বাসার অ্যাড্রেস মাসার জান নেই, মোবাইল নাম্বার তো দূরে থাক, জিপি নাকি এয়ারটেল সিম অপারেটর ইউজ করে না সেটাও জানে না, বয়স জানে না, জানে না পড়াশোনা কত দূর। জানার মধ্যে শুধু জানে তার নাম অবায়দুল কাদের। এই নাম নিয়ে সে তাকে কোথায় খুঁজবে? মাসার খুঁজতে যেতে হলো না। আজ কোচিংয়ে যাবার পথে ফুচকার একটা দোকান দেখে দাঁড়িয়ে পড়ে সে। না সামনে এগোয়, না ফিরে যায়। খাবে? কেমন খেতে হবে? কি আনহেলদি? মেয়েদের নাকি প্রিয় খাবার। কত সব দোটানায় নাজেহাল মাসা পরিশেষে এগিয়ে যায়। যাক, যা কপালে আছে। ফুচকার দোকানে মাসাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলেন, আম্মা, কি বানামো? ফুচকা নাকি পানিপুরি, না ভেলপুরি? মাসা ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর জিজ্ঞেস করে, কোনটা পানিপুরি, কোনটা ফুচকার, কোনটা ভেলপুরি? দেখতো সব ফুচকা, তারও নাকি এত রংভেদ। অদ্ভুত কিছু দেখেছে। এমনভাবে দোকানি মাসাকে দেখে শ্বাস ফেলেন। এরপর জানান কোনটা কি। সবচেয়ে ছোট সাইজের ফুচকাটা বানিয়ে দিতে গিয়ে জিজ্ঞেস করেন, ঝাল দিমো? মাসা ঠোঁট চেপে তাকিয়ে থাকে। দিবেন? দেখ, ঝাল দেওয়া হলো, একটু বেশি। ছোট্ট একটা বাটি অর্ধেক ভরা টক পানি, তার মধ্যে ছেটানো চাট মশলা ও চিলি ফ্লেক্স। সেই পানিতে ডুবে আছে 6টা ছোট ফুচকা। চামচের সাহায্যে এটা খায়। প্রথম দফায় ঝালের আন্দাজটা সে করতে পারে না, শুধু টের পায় 7টা অদ্ভুত রকমের মজার। টক ঝালের মিশেলে কোড়মুড়ে কিছু, আরেকটা, তারপর আরেকটা। 4 নাম্বারটা খাওয়ার সময় ঝাল তালুতে ঠেকে কাশতে কাশতে শ্বাস আটকে আসে মাসার। সে সময় মাসা কষ্ট পাচ্ছিল প্রচুর।
তবে কষ্টের চেয়ে বেশি স্বস্তি পাচ্ছিল। কেননা সে টের পাচ্ছে তার কিছু হবে না, বরঞ্চ 3 মাস ধরে যাকে খুঁজছিল সে আসবে। পানি খেয়ে একটু স্থির হলো মাসা। বুকে হাত রেখে নতমুখী হয়ে শ্বাস ফেলছিল। সেভাবেই হেসে ফেলল, চোখ উঁচিয়ে তাকালো। স্মিথ হাসির সাথে বলল, আজকেও গায়েব হয়ে যাবেন? ওপর নিচ মাথা নাড়ল অরিত্র। গায়েব? কেন? তুমি বাঘ, আমি হরিণ। হাসির রেশ বাড়ল মাসার। আপনি মায়া হরিণ। কেমন যেন চোখের নিমিষে হারিয়ে যান। মাসা থামে, পরপর বলে ওঠে, ওসব ছাড়ুন। আমার আপনার জন্য একটা প্রশ্ন আছে। ঠিক প্রশ্ন না এটা, একটা কথা আছে, একটা প্রস্তাবও বলা যায়। আপনি যা মনে করে খুশি মানতে পারেন, আমি একটু পরে বলবো। আপনি কিছু বলুন এর আগে। অরিত্র কথা হারায়। এই মেয়েটা তো 2 দিন আগেও ইন্ট্রোভার্ট ছিল। এমন ছাগলের মতো ম্যামে করা কবে শিখল? অসহায় চোখে তাকিয়ে রইল অরিত্র। দুখণ্ড শ্বাস ফেলে বলল, তুমি কি জানো তুমি পাল্টে গেছ? না তো, আমি একই আছি। কতটা পাল্টেছ তুমি? আমি ধরিয়ে দেই। আচ্ছা, টেনে টেনে বলল মাসা। হাঁটতে শুরু করলো তারা। কোচিংয়ের পথে না গিয়ে অন্য রাস্তা ধরল। শহরের ভেতরে এটা, তবে অন্যরকম। এ রাস্তায় মানুষজন কম, গাছপালা প্রচুর। মাসা ঢাকায় আসার পর থেকে এমন পরিবেশ দেখার সৌভাগ্য পায়নি। ধামরাই ছেড়ে আসার পর যা মিস করছিল তা দেখে উৎফুল্ল হলো ভীষণ। এর মধ্যে অরিত্র বলতে লাগলো, তুমি তুমি চঞ্চল হয়ে গেছ। আগে কেমন ছিলাম? শান্ত ছিলে। আচ্ছা, আর তুমি বেশি কথা বলা শুরু করেছ, ওভার শেয়ার করছো। আগে আগে তুমি চুপচাপ ছিলে, কম কথা বলতে। আচ্ছা, তারপর? তুমি ইম্যাচিওর হয়ে যাচ্ছ, ইমপ্র্যাকটিক্যাল আচরণ করছো। আগে বয়সের তুলনায় অনেক বেশি ম্যাচিওর ছিলে। আচ্ছা, শুনুন। মাসা ঘুরে দাঁড়ায়। এবার সে মুখোমুখি অরিত্রের। উল্টো হয়ে হাঁটতে লাগলো। চোখ দুটো চোখে আবদ্ধ, ঠোঁটের কোণে বরাবরের মতো মৃদু হাসি। আসুন, আপনার ভুল ভাঙাই। মাসা নিজের হাত দুটো নিজের কোমরের পেছনে গজল। সেভাবেই হাঁটতে হাঁটতে পেছোচ্ছে। বড় গম্ভীর ভঙ্গিমা তার, কণ্ঠে ধীরতা। আমি বরাবরই ইম্যাচিওর, ইমপ্র্যাকটিক্যাল, চঞ্চল, বাচালো, ছটফটে ছিলাম। সত্যি বলছি, শুরু থেকেই। আমি আমার বাবার কাছে এখনো আপনার বলা এই সকল শব্দগুলো নিয়েই বড় হচ্ছি। তবে বাইরের দুনিয়ায় আমি সেটা, যেটা আপনি আমাকে ভাবতেন। কেননা তারা আমার মানুষ নয়। তারা এমন কেউ নয় যাকে আমি আমার দুর্বল দিকগুলো দেখাবো। এটাকে আমার পরিবর্তন ভাবলে ভুল হবে আপনার। অরিত্র জিজ্ঞেস করে, আর আমি যা দেখতে পাচ্ছি সেটা? মাসা হাসে। আপনি আমার ধারণার চেয়েও বেশি বোকা। ঘরে কি কেউ সেজেগুজে থাকে? ঘর তো সেটাই, যেখানে আমি যা সেভাবেই থাকা যায়। ইউ আর জাস্ট লাইক মাই হোম নাও। মাসার ছোট ছোট শব্দগুলোতে আবিষ্ট হয় অরিত্র। কিছু বলে না, বলতেও চায় না। অন্তিমে সতর্ক করে কেবল, পথ দেখিয়ে হাঁটো, নয়তো হোঁচট খাবে। ওহো, আপনি আছেন, আমি যা। বাক্যটা শেষ করতে পারল না মাসা। একটা ইটের টুকরো পায়ে বিঁধল। অসাবধানবশত পড়ে যাবার উপক্রম। সে চোখ বন্ধ করে হাসল। নিজেকে কোনোভাবে বাঁচানোর প্রয়াস দেখালো না। সে বলল না। কেউ একজন তাকে ধরেছে শক্তভাবে। তার কোমরের পেছনে সেই কেউ একজনের একটি হাত অন্য হাতটা দিয়ে শক্ত করে ধরেছে তার বাহু। মুখে পড়তে থাকা অশান্ত শ্বাসে যেন ঝরোয়া উন্মাদনা। হেসে ফেলল মাসা। নিজের অসম্পূর্ণ বাক্যটা সম্পূর্ণ করতে সে অবস্থাতেই বলল, আপনি আসেন আমি জানি। অরিত্র বোকার মতো তাকিয়ে থেকে মাসাকে ছেড়ে দিল। চমকানোর অবকাশ পেল না মেয়েটা। কোমরটায় ভালোই ব্যথা পেল। চোখ মুখে ফুটে উঠল অসহায়ত্ব, কণ্ঠে অবিশ্বাস। অবায়দুল কাদের ভাইয়া, আপনাকে আমি ভালো ভেবেছিলাম। সরু চোখে অরিত্র জিজ্ঞেস করল, আমি কি বলেছি আমাকে ভালো ভাবতে? ব্যথা ভুলে মাসা নিজে থেকে উঠে দাঁড়ালো। আত্মবিশ্বাসী গলায় শুধালো, বলুন তো, এটা আমাদের কততম দেখা? চতুর্থ। জি না, 15তম। বিশিষ্ট ভদ্রলোক, যিনি আমাকে নিজের নামটাও বলেছিলেন মিথ্যে, সেটা ছিল আমাদের 15তম দেখা। আমার দিক থেকে, ওনার তরফ থেকে চতুর্থ। আমার দিকটার সংখ্যা জেনে জনা প্রথম দফায় অবাক হলেন। তার বিহবল চোখ দুটোর দিকে তাকিয়ে জানিয়েছিলাম, তাকে আমি এছাড়াও আরও 11টি পরিস্থিতিতে দেখতে পেয়েছি। প্রথমটি আমার রুমের ভেতর, দ্বিতীয়টি বারান্দায়, তৃতীয়টি কোচিংয়ের পাশের সিটে, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ কিংবা একাদশ পরবর্তীগুলো আমার ভ্রমে। মাথা খারাপ মেয়ে মানুষ উনি আমাকে আগে থেকেই ভাবতেন। এরপর থেকে ভাবতে লাগলেন বদ্ধ উন্মাদ। তার সে এক টুকরো শ্বাস ফেলাতে আমি এটুকু অন্তত বুঝে গিয়েছিলাম। পাগল ভাবিন আর যাই ভাবিন না কেন, উত্তর আমার চাই। স্মিথ হাসির সাথে সেদিনকার প্রস্তাবের উত্তর চাইলাম। সিজনটা এমনই, কখনো কাঠফাটা রোদ,
তো কখনো মেঘের গর্জন। আমি বিস্ময় নিয়ে ওনাকে রেগে যেতে দেখলাম। রাগে ওনার মুখ রক্তিম হয়ে উঠল, শব্দে বেরোতে লাগলো কাঠিন্য। স্পষ্ট বাক্যে আমাকে জানালেন, কখনো সময় ভুল হয়, কখন মানুষ ভুল হয়। এমন কিছু করার আগে ১০০বার ভাববে, যা ফিউচারে তোমার আফসোসের কারণ হতে পারে। বিস্ময়ের সাথে ঠোঁটে চেপে গেল হাসি, চোখে তীব্র কৌতূহল। প্রেমে থাকুন, না হয় অপ্রেমে, তবু আপনিই থাকুন। আচ্ছা, আফসোসেই মঞ্জুর, তবে আপনিই থাকুন। আমি কি ওনাকে ভরকে দিতে সফল? বিছানার উবু হয়ে জার্নালের শেষ লেখাটুকুর দিকে তাকিয়ে মুচকি আসলো মাসা। প্রায় হারিয়ে গিয়েছিল কোথাও একটা। সেই খেয়ালি জগতে তার সাথে অরিত্রের আবার দেখা হলো। এটা কততম দেখা? মাসা হিসেব করতে ভুলে গেছে বলে মন খারাপই লাগলো। ওদিকে রকিব সাহেবের ডাকে আর এসবে পড়ে থাকার অবসর আর পাওয়া গেল না। হাঁপ ছাড়ল মাসা। জার্নালটা বন্ধ করে উঠে চলে এলো বাবার কাছে। তিনি গম্ভীর মুখে বসে আছেন লিভিং রুমে, হাতে সংবাদপত্র। মাসাকে দেখে তিনি একবার তাকালেন, তারপর সংবাদপত্র ভাঁজ করে হাঁটুর উপরে হাত রেখে বললেন, তুমি কোচিংয়ে যাচ্ছ না কেন ইদানিং? ওখান থেকে কল এসেছে আজ। মাসা এতে ওতে করে বলল, বাবা এমনি। তুমি কোথায় যাচ্ছ? এ প্রশ্নের উত্তর দিতে হিমশিম খেয়ে গেল মাসা। সে আসলে কোথায় যাচ্ছে সে কি জানে? যেদিকে দুচোখ যায় যাচ্ছে চলে। গন্তব্য অজানা রেখে পথ যেদিকে নিয়ে যায় যাচ্ছে সেদিকে। কিন্তু সে কোথায় যাচ্ছে? রকিব সাহেব নিজেকে শান্ত করলেন, নরম কণ্ঠে বললেন, আম্মু এখানে বসো। মাসা তার পাশে বসতে তিনি বললেন, আমি ছোট থেকে এ অবধি কখনো তোমার সাথে উচ্চবাচ্য করিনি, কখনো তোমার ইচ্ছের বাইরে কিছু চাপিয়ে দিনি। তুমি চেয়েছ, আমি দিইনি, এমন কিছু আছে? মাসা ভাবল, এমন কিছু আসলেই নেই। মাথা নাড়ল দুধারে। ছোট একখণ্ড শ্বাস ফেলে মাসা বলল, নেই। এমনটা কেন করেছি জানো? যাতে তুমি আমার কাছে পর্যাপ্ত স্পেস পাও, যাতে একটা খুন করার পরও নির্দ্বিধায় আমার কাছে জানাতে পারো যে বাবা এমনটা হয়ে গেছে। যাতে পৃথিবীর সবচেয়ে কঠিন কথাটাও অকপটে আমাকে বলে ফেলতে পারো সবার আগে। রকিব সাহেব কিছু সময়ের বিরতি নিয়ে আবার বললেন, তারপর এমন কি ঘটল যা তুমি লুকিয়ে গেলে? মাসা নিশ্চুপ হয়ে বসে রইল। রকিব সাহেব তাকে ভাবার জন্য আরেকটু সময় দিলেন। এই অনেকটা সময় ধরে মাসা এটা ভাবল না যে তার কথা বলবে কি বলবে না। সে শুধু এটাই ভাবল যে বলবে তো কি বলবে, বলার মতো আছে কি? কতটাই বা জানে সেই ব্যক্তি সম্পর্কে, যাকে কখন মন দিয়ে বসেছে সেটুকুই জানে না। আজও দেখা হয়েছে অরিত্রীর সাথে তার। অবশ্যই বিপদের সময় হয়েছে। আজ মাঝ রাস্তায় তার জুতো ছিঁড়ে যায়। অসহায়ের মতো বসে থাকে সেখানে। তখন কোথা থেকে যেন অরিত্র এসে তার হাত ধরে বসল। কোনো কথাবার্তা নেই, কিচ্ছু নেই। তাকে নিয়ে প্রবেশ করল সর্বোচ্চ কাছের একটি জুতার দোকানে। মাসার ব্যাগে আপাতত 2টা 100 টাকার নোট, একটা 50 টাকার নোট, 2টা 10 টাকার নোট, 2টা 2 টাকার নোট মিলিয়ে আছে মাত্র 274 টাকা। এই টাকা দিয়ে জুতা তো হবে না, হলে অন্তত এমন দোকান থেকে হবে না, মজা পাওয়া যেতে পারে। সে ইতস্ত করে প্রথম কথাটা নিজে বলল, আমাকে একটা রিকশায় উঠিয়ে দিন, আমি বাড়ি চলে যাই। চোখ রাঙিয়ে তাকালো অরিত্র। তারপর এক মেয়ে স্টাফকে ডেকে বলল, ওনাকে কিছু জুতা দেখান। মাসা কিছু বলল না। বেশ কিছু কালেকশনে ট্রাই করার পর একটি কালো রঙের স্টিলেটো হিলে চোখ আটকে যায়, সেটাই নিল সে। কিছুক্ষণ পর বিল পে করে অরিত্র তাকে না নিয়ে বেরিয়ে গেল। এক প্রকার দৌড়ে তার পিছে পিছে এলো মাসা। তারপর বড় বড় কদমের সাথে তাল মেলাতে বেগ পোহাতে হচ্ছে বেশ। এক হাতের ব্যাগের ভেতরে ছিঁড়ে যাওয়া জুতাটাও নিয়ে এসেছে। মাসা বলতে লাগলো, দেখুন আমি টাকা ফেরত দিয়ে দেব কিন্তু। থেমে গেল অরিত্র। পিছনে না তাকিয়ে হেসে ফেল। মাথা নেড়ে বলল, ঠিক আছে, প্রতি 1 ঘন্টা অন্তর সুদ বাড়বে 200 টাকা। সেই হিসেবে আগামীকাল এই সময়ে 4800 টাকা বেশি দেবে। এটা তো আমার জুতার দামের চেয়েও বেশি। কাঁধ ওচালো অরিত্র। তো তোমাকে দিতে বলেছি কে? হ্যাপি তেশ করল মাসা। এই লোকের কাছ থেকে জুতা নেওয়াই উচিত হয়নি। পরক্ষণে নিজেকে এই বলে সান্ত্বনা দিল, ভালোবাসার মানুষটি থেকে পাওয়া প্রথম উপহার এটা। উপহারে সে জুতা পেল। যেদিন সে নিজের ভালোবাসার মানুষটিকে পাবে না, সেদিন এই জুতাটায় ছুঁড়ে মারবে ফর শিওর। এসব ভেবে পুরো দস্তর শান্ত হলো। অরিত্র পকেটে হাত গুজে আগের চেয়ে ধীরভাবে হাঁটছে এখন। আর চোখে মাসাকে একবার দেখে বলল, ক্লাস নেই? আমার তো জুতা ছিঁড়ে গেছে। এত সুন্দর বাহানা থাকলে ক্লাসে যাব কেন? এখন কি খালি পায়ে হাঁটছ? এটাই তো আপনি জানেন। বাসায় গিয়ে পায়ের জুতাটাও ব্যাগে ঢুকিয়ে খালি পায়ে হাঁটব? অরিত্র কপাল কুঁচকে তাকালো। তোমাকে আমি সিরিয়াসলি খুব ইনোসেন্ট মেয়ে ভেবেছিলাম।
চোখ পিটপিট করলো মাসা। চোখ গোল করে বলল, হ্যাঁ সেটা তো আমি। ইনোসেন্ট। কোনো ডাউট আছে? থাকার কথা না। আমি অন্তত ভালো মানুষ। আমি এখনো ব্যাগে থেকে 20 টাকা হারিয়ে ফেলে ফ্যাত ফ্যাত করে কান্না করে ফেলি। অরিত্র আর কিছু বলল না। রাস্তার মাঝে দাঁড় করিয়ে রাখা তার কালো রঙের গাড়িটিতে উঠতে উঠতে বলল, চলো তোমাকে বাড়িতে নামিয়ে দিয়ে আসি। মুচকি এসে মাসা উঠে বসলো ফ্রন্ট সিটে, কিন্তু কোনো মতেই নিজের অ্যাড্রেস বলল না। প্রসঙ্গ পাল্টে বলে যেতে লাগলো, একবার ঘটলে ইনসিডেন্স, দ্বিতীয়বার কো ইনসিডেন্স। অথচ আমাদের দেখুন, এটা আমাদের পঞ্চম কো ইনসিডেন্স। ড্রাইভিং এর সম্পূর্ণ মনোযোগী অরিত্র বলল, তোমাকে কে বলল এটা কো ইনসিডেন্স? প্রথমবার কিংবা এই পঞ্চমটা? কে বলল? মাসা অবাক হতে হতেও হলো না, বরঞ্চ আনন্দ নিয়ে জিজ্ঞেস করলো, তাই না? আমিও তাই ভেবেছিলাম। আচ্ছা প্রমাণ করুন এটা কো ইনসিডেন্স না। আমাকে বলুন, আমার নাম কি? অরিত্র একটু ভেবে নিয়ে বলল, মাসনুহা মেহিনুর। সেটা তো ভালো নাম, ডাকনাম কি? অরিত্র থেমে থেমে বলল, সেনোরিটা। মাসা শ্বাস ফেলল। সবকিছুই কো ইনসিডেন্স। এই লোকটা তার ব্যাপারে কিচ্ছু জানে না, কিছু না। সে আগে একদিন বাসার সামনে পৌঁছে দিয়েছিল, তাই এখন এভাবে ঘুরিয়ে যাওয়াটা তার নাটক ছাড়া কিছু না। অতিষ্ঠ মাসা একসময় জিজ্ঞেস করলো, আপনার বাসা কই? বাসায়? থাকেন কোথায়? মাটির ওপরে? জিলাপি কোথাকার? মাসার প্রশ্ন করায় ভুল হয়েছে। মাসা গাল ফুলিয়ে অন্যদিকে তাকালো। অরিত্র আর চোখে সেটা দেখে না হেসে পারল না। তারপর যখন তারা বাড়ির সামনে রাস্তায় পৌঁছালো, তখন নেমে যাওয়া সন্ধ্যা। এলাকার ইলেকট্রিসিটিতে সমস্যা হয়েছে বোধহয়। সবখানের সব আলো নেভানো, স্ট্রিট লাইটও জ্বলছে না। গাড়ির হেডলাইটে যতদূর দেখা যাচ্ছে ততদূর কেবল অন্ধকার। মাসা গাড়ি থেকে নামার বদলে চুপ করে বসিয়ে রইল। অরিত্র কিছুক্ষণ ভেবে জিজ্ঞেস করলো, কোনো সমস্যা? মাসা তাকালো তার দিকে। তারপর আবার জানালার বাইরে, আমার যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে আরো একটু সময় কাটানো উচিত। কোনো বিশেষ কারণ? ওহু, এমনি। তাহলে এখন কি করবে? আমার সাথে যাবে? চোখমুখ জ্বলে উঠল মাসার। সত্যি? আপনার সাথে নিয়ে যাবেন? ঘাড় নাড়ল অরিত্র। যাওয়া যায়, তবে একটা শর্ত। কি? কোনো প্রশ্ন করা যাবে না। আচ্ছা। এ আর এমন কঠিন কি? চুপ থাকার চেয়ে শান্তি আর কিছু আছে নাকি? মাসা ঠোঁট চেপে হাসতে লাগলো। অরিত্র গাড়ি ঘোরালো। সে জানে মাসা প্রশ্ন না করে থাকতেই পারবে না। এই যে তাকে বলা হয়েছে প্রশ্ন করা যাবে না, এতে করে সে যদি আগে 20টা প্রশ্ন করত, এখন করবে 22টা। মাসার সর্বপ্রথম প্রশ্নটা এই ছিল, আচ্ছা আমি কোনো প্রশ্ন করব না, কিন্তু কোথায় যাচ্ছি? 1। কাউন্ট করতে গিয়ে 1 খণ্ড শ্বাস ফেলল অরিত্র। ক্লান্ত গলায় জবাব দিল, সপ্তম আকাশে। ঠোঁট গোল করে ও বলে মাসার সঙ্গে সঙ্গে বলল, আচ্ছা আর কোনো প্রশ্ন করব না, কিন্তু সপ্তম আকাশে কিভাবে যাব? 2। অরিত্র জবাবে বলল, উড়ে উড়ে। মাসা পূর্বের ভঙ্গিনায় ফের বলল, আচ্ছা আপনার গাড়ি উঠতেও পারে? 3। অরিত্র হেসে ফেলল নৈশব্দে। তারপর একাধারে একটা একটা করে প্রশ্ন শুরু করলো মাসার। সেই প্রশ্নগুলো থামলো যখন গাড়ি ব্রেক কষল একটা 8ম তলা বাড়ির সামনে। আচমকা ব্রেক কষায় থমকে গেল মাসা। সুবিশাল সেই বাড়িটা, যা পুরো দফা আভিজাত্যে পূর্ণ। তার দিকে অনিমেষ তাকিয়ে রইল উইন্ডো দিয়ে। মেয়েটার পেট এখন অরিত্রের চোখের সামনে। অরিত্র তার দিকে সামান্য ঝুঁকল। ডান কাঁধের যে সামান্য দৌড়ত্ব রেখে মাসার ডান হাতটা ধরল। কেঁপে উঠল মাসা। পিছে তাকানোর পূর্বেই অরিত্র সেই হাতের তর্জনী দিয়ে 8ম তলা বরাবর তাক করল। আঙ্গুলের দিক অনুসারে দৃষ্টি স্থির করল মাসা। অরিত্র শান্ত স্বরে বলল, এই অ্যাপার্টমেন্টে আমি থাকি। যদি কখনো আমাকে খুঁজে না পাও, এখানে চলে আসবে। হুঁ। তারপর অরিত্র সরে গেল, বের হয়ে গেল গাড়িটা থেকেও। তার আগে অবশ্য একবার বলে গেল, তোমাকে বাড়ি পৌঁছে আমার অফিসে যেতে হবে। একটা জরুরি ফাইল আছে আমার স্টাডি রুমে, আমি নিয়ে আসি। তুমি চাইলে এখানে থাকতেও পারো, চাইলে আসতেও পারো। তারপর আর পিছে না তাকিয়ে সোজা ভেতরে, লিফটে। বাটন প্রেস করে লিফটের দরজা বন্ধ করতে যাবে, তার আগেই কোচিং ব্যাগ কাঁধে হিল পরা মেয়েটা দৌড়ে দৌড়ে ভেতরে চলে এলো। সে হাঁপাচ্ছে, অথচ হাসছেও। তার হাসি দেখে অরিত্র আর কিছু বলল না, তবে বলতে ইচ্ছে করল খুব, বোকা সেনোরিটা। বসুন্ধরার 7th ফ্লোরে একটা লাক্সারিয়াস অ্যাপার্টমেন্টের হলরুমে বসে হা হয়ে আছে মাসা। না, এত আভিজাত্য দেখে সে অবাক হয়নি। অবাক হয়েছে এটা দেখে যে 2 সিটের একটা সোফা, একটা টেবিল আর একটা সেলফ ছাড়া এত বিশাল রুমটা পুরোটাই খালি। আশ্চর্য! সে বসে থাকতে পারল না, উঠে দাঁড়ালো।
আর যেদিকে দু চোখ যায় যেতে লাগলো। সবার আগে চলে এলো ডাইনিংয়ে। ছোট্ট এটা, কিচেনের সাথে লাগানো। এখানে কোনো টেবিল নেই, ক্যাবিনেটের সাথে লাগানো একটা এক্সট্রা স্পেস আর একটা চেয়ার। পুরো কিচেন খুঁজে খাবার মতো পেল শুধু কফি, কিছু মগ, একটা গ্লাস, একটা জগ আর দুটো চামচ। ও ওয়াও! হাঁটতে হাঁটতে মাসা দেখতে পেল বেডরুমও চলে গেল। এখানে এসে আরো অবাক হলো না মাসা। বেড আর ক্লথ ক্যাবিনেট বাদে আর কিছুই নেই। মাসা এবার স্টাডি রুমের দরজার সামনে এসে দাঁড়ালো। যাক, এই রুমটা অন্তত একটু ভরা। চেয়ার, ডেস্ক আর 3 দেয়াল ভর্তি বই। হাঁপ ছাড়ল মাসা। যা খুঁজতে এসেছিল তা খুঁজে পেতে অরিত্র মাথা তুলে তাকালো। মাসাকে তখন ঠিক তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলো, কিছু খাবে? কফি অর সামথিং এলস? হ্যাপিতাসের সুরে মাসা জিজ্ঞেস করলো, সামথিং এলসে কি কি অপশন আছে? ও, মেয়েটা তাহলে দেখে ফেলেছে। হেসে ফেলল অরিত্র। পানি আছে সিনোরিটা, খাবে? মাসা চোখ সরু করে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, আর তারপর জিজ্ঞেস করলো, ঘরে কিচ্ছু নেই? আপনি কি এখানে আসলেই থাকেন? বের হতে হতে অরিত্র পিছে ফিরে তাকালো। আমি রাতের মিল স্কিপ করি, আর সকালে স্রেফ কফি। লাঞ্চ অফিসেই করি। বাকি সময় খিদে পেলে অনলাইনে অর্ডার আনিয়ে নিই। তারা মিড নাইটেও অ্যাভেলেবল। মাসা আর কিছু বলল না এখন। অরিত্রের পিছে পিছে লিফট, এরপর আবার গাড়ি। উঠে বসলো দুজনই। গাড়ি স্টার্ট করা হলো। ড্রাইভ করতে থাকা অরিত্রের দিকে অনিমেষ তাকিয়ে রইল মাসা। টের পেতে অরিত্র জিজ্ঞেস করলো, কোনো সমস্যা? দীর্ঘশ্বাস ফেলে জিজ্ঞেস করলো মাসা, আপনার বাড়ির খাবার খেতে ইচ্ছে করে না? না, আসলেই না। কেউ একজন অনেক ভালোবাসে নিয়ে আপনার জন্য কিছু খাবার রান্না করবে, আপনার ইচ্ছে করে না? সম্মুখে চোখ স্থির রেখে অরিত্র জানালো, এমন কেউ নেই। অবাক হলো মাসা। নেই? আপনার প্যারেন্টস? তারা দেশের বাইরে থাকেন। তাদের রান্না মিস করেন না? আমার মা রান্না করতে জানেন না। ও মা, তাহলে কি খেয়ে বড় হয়েছেন? বাতাস। মাসার প্রশ্নগুলো এক একটা তার মতোই আজব। দ্বিতীয়বার যখন তার প্রশ্নগুলো থামলো, তখনও ব্রেক কষল অরিত্র। তার বাড়ির সামনে এখনো ইলেকট্রিসিটি নেই। মাসা থেমে থেমে জিজ্ঞেস করলো, পৌঁছে গেছি? হুঁ। মাসা দীর্ঘশ্বাস ফেলে নামলো। এরপর একবারও না তাকিয়ে সোজা চলে গেল বাড়ির ভেতর। অরিত্র সেখানে দাঁড়িয়ে গাড়িতে হেলান দিল। পকেট হাতড়ে বের করলো সিগারেটের প্যাকেট, লাইটার। একটা জ্বালিয়ে ঠোঁটে গজতে মাসা যেভাবে ভেতরে প্রবেশ করেছিল, ওয়েটারে সেভাবে ফিরে এলো, একদম সেই প্রথম দিনের মতো। হড়বড়ে পদক্ষেপে মুখোমুখি দাঁড়িয়ে বলল, আপনি স্মোক করছেন অরিত্র? অরিত্র শান্ত কণ্ঠে বলল, তোমাকে এখনো আমার নাম বলিনি। মাসা থমকে গেল। পুরো দমে না গিয়ে বলল, বলেননি, যাই হোক, আপনি সিগারেট খাবেন না? অরিত্র তাচ্ছিলের সাথে সূক্ষ্ম হাসল। অন্যদিকে চোখ ঘোরালো, তো কি খাবো? তোমায়? হ্যাঁ। মাসার অবিলম্বও জবাব। সে কথাটা বলে 1 সেকেন্ডও অপেক্ষা করল না। পা উঁচিয়ে দাঁড়ালো। তার এক হাতের সিগারেটটা নিজের হাত দিয়ে ফেলে দিয়ে ঠোঁটের ভাঁজে ঠোঁট ছোঁয়ালো। সামান্য স্পর্শ, শেপ স্পর্শ, এটাকে কোনোভাবে কি চুমো বলা যায়? যায় না। মাসা একটুখানি সরিয়ে নিয়ে সেভাবে চোখে চোখ রেখে বলল, উইল ইউ লাভ মি লাইক দ্য পেন লাভস মি, লাইক দ্য পেন লাভস ইউ? প্রশ্নটা করে থামল অরিত্র। প্রায় সেকেন্ডের বিরতিতে বলে উঠল, ওকে। তারপর আর কোনো কথা হলো না দুজনের মধ্যে। একটা অর্থবোধক শব্দও না। ঠোঁটের দড়িতে মাইনাসে চলে এলো। যেন অরিত্র তাকে বোঝাতে লাগলো, এটা যে দেখো বোকামে, এটা পারফেক্ট কিস এটাকেই বলে। মাসা ঘুরে চলে গেল। হাত দুটো হয়ে গেল মুষ্টিবদ্ধ। চোখ দুটো বন্ধ আর ঠোঁটে মৃদু হাসি। সে এক অন্য দুনিয়ায়, অন্য জগতে ভাসছে। এর মধ্যে নিঃশ্বাস নেবার প্রয়োজনীয়তায় যখন অন্তরঙ্গতা কমল, ফিসফিসিয়ে অরিত্র ডাকল, স্যানোরিটা। তারপর কিছুটা দূর থেকে ভেসে এলো একটা গম্ভীর স্বর। মাসা আটকে উঠল। বড় বড় চোখে তাকালো ডাকের উৎসের দিকে। রকিব সাহেবের স্বর ছিল সেটা। তিনি বলেছিলেন, মাসা, কি করছো? মাসার হাঁটু কাঁপতে লাগলো, দুর্বল লাগতে লাগলো ভীষণ। ব্যাখ্যায় বলতে লাগলো, বাবা প্লিজ রাগ করো না, আই এম সরি। ও হচ্ছে অরিত্র। আমি ওকে খুব পছন্দ করি বাবা। আই এম সরি এগেইন, রিয়েলি ভেরি সরি। মাসা কাঁদো কাঁদো গলায় এতটুকু বলে অরিত্রের দিকে তাকালো। প্রতিবারই তো সামান্য থেকে সামান্য বিপদের লোকটা তাকে হেল্প করেছে। আজ কেন মূর্তির মতো এভাবে দাঁড়িয়ে, কেন কিছু বলছে না? ঠোঁট উল্টে নিল মাসার। শব্দ করে কেঁদে উঠল। খালি পায়ে দাঁড়িয়ে এক পাগলের মতো কর্মকাণ্ড করতে থাকা মেয়েটার দিকে নিষ্পলক তাকিয়ে রইলেন রকিব সাহেব। সময় নিয়ে জিজ্ঞেস করলেন, কোচিং থেকে বের হয়েছে কখন? যায়নি।
তোমার ফোন ফেলে রেখে এসেছিলে, তোমার ক্লাসমেট দিয়ে গেছে। রকিব সাহেব মাসার ফোন এগিয়ে দিলে মাসা বিভ্রান্ত হাসে। তারপর আচমকা একটু আগের ছটফটের ভঙ্গিতে অরিত্রকে বিশ্লেষণ করা থেকে পাল্টে গিয়ে আহ্লাদে হয়ে যায়। বাবার ডান হাতটা নিজের 2 হাতে জড়িয়ে ধরে মুচকি এসে বলে, বাবা, আজকে আলু পরোটা বানাই? আচ্ছা, ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে বানাবো। এর মধ্যে ফ্ল্যাটে প্রবেশ করতে করতে রকিব সাহেব আবার জিজ্ঞেস করলেন, খালি পায়ে কেন হাঁটছো? বাবা, কোচিংয়ে যাবার সময় জুতো ছিঁড়ে গেছে। কোচিংয়ের পাশে সেলাইয়ের দোকান ছিল, ওইদিকে ক্লাস শুরু হয়ে গেছে। আমি জুতা ওখানে রেখেই ক্লাসে চলে গেছি। ফেরার সময় মনে নেই আনতে, আগামীকাল আনব। এই কথাগুলো তার ঠিক ততটাই সত্য যতটা মিথ্যে ছিল কিছুক্ষণ আগের ঘটনাগুলো। রকিব সাহেব স্থির চোখে তাকিয়ে রইলেন। অরিত্র, যার কোনো সার নেম নেই, আমি দেইনি, সে ছিল পুরো দস্তর আমার ভ্রম। এ সত্যের মুখোমুখি হলাম সেদিন, যেদিন তাকে আমি প্রথম চমক খেলাম। সেদিন, যেদিন বাবা সব জেনে গেল। এত সব সাইকিয়াট্রিস্ট ঘুরিয়ে ঘুরিয়ে বাবা কতভাবে না চেষ্টা করলো মানাতে যে বিশিষ্ট জনাব আমার স্রেফ ভ্রম। আমি মানতে রাজি নই। ওই বখাটেদের থেকে বাঁচানো, বাসে উঠানো, ফুচকা গলায় আটকে গেলে পানি এনে দেওয়া, উল্টে যাওয়া রিক্সা থেকে বাঁচানো, কিংবা জুতা ছিঁড়ে যাওয়ায় নতুন জুতো কিনে দেওয়া ও তার অ্যাপয়েন্টমেন্টে নিয়ে যাওয়া, এসব কিভাবে আমার ভ্রম হতে পারে বলুন তো? কোনোভাবেই সম্ভব না। এত ডিটেলস তো মানুষের স্বপ্নেও থাকে না। তারপর একদিন একদিন করে আমি বুঝতে শিখলাম, আমি সুস্থ হলাম। আমার একাকিত্ব আমাকে দিয়ে যে কল্পনাটা করিয়ে নিয়েছে, তা তো এতটাই ডিটেলড হওয়ার কথা, তাই নয় কি? আমি আমার সেশনের মাঝ দিয়ে বসুন্ধরার সেই এলাকাতেও গেলাম। সেখানে ওই রকম অনেক অ্যাপার্টমেন্টের মাঝে এক্সট্রাট কোনো অ্যাপার্টমেন্টের দিকে অরিত্র আঙ্গুল উঁচিয়ে দেখিয়ে বলেছিল, যদি কখনো আমাকে খুঁজে না পাও, এখানে চলে আসবে। আমার মনে আছে স্পষ্ট, আমি সেখানে তাকে খুঁজেছিলাম, পাইনি। ওই যে প্রথম দেখা, ওই দিন রাস্তায় দুটো ছেলে টিচ করার মধ্যে দিয়ে আমি রিকশায় উঠে পড়লাম। সারাদিন রাত এক করে ফিকশনাল নোভেল পড়তে থাকা আমিটা আটকে রাখা শ্বাস ফেলে ভাবতে লাগলাম, কোন এক রাজপুত্র এসে যদি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করত, যদি করত। সে কিছুটা গম্ভীর, খানিকটা দুষ্ট, আর আপাতমস্তক ইগোয়েস্টিক হয়েও। সে ঠিক কিভাবে আমাকে সেভ করত? বাসের অমন পরিস্থিতিতে যদি কেউ আসতো, যদি কেউ এসে আমাকে এক হাতে শক্ত করে ধরত, তারপর বাসে উঠিয়ে দিত। আর এই কথোপকথনগুলো। আমি সেদিনও বাসে গিয়েছিলাম, তবে একা। রিক্সা সেদিন উল্টে পড়েছিল ঠিকই, তবে আমাকে বাঁচিয়ে সেখানে থাকা মানুষেরাই। ফুচকা কাণ্ডে পানি আমি নিজেই খেয়েছি। আমি সেই হাঁটতে থাকা রাস্তা তো কল্পনার পরে উৎসর্গ করে দিয়েছি। তারপর ছিঁড়ে যাওয়া জুতো মুচির দোকানে দিয়ে ক্লাসে গিয়ে অমনোযোগী হয়ে বসেছিলাম। সেই কালো গাড়িটা, কালো শার্টের প্রথম দুটো বোতাম খুলে রাখা মানুষটা, যার হাতে কালো ওয়াচ, ফর্সা বুক, চোখ দুটোই ছিল কিছু একটা। আর শেষমিষ্কার চুমোটা ছিল আমার ফিরতি রাস্তার ভ্রম। যেদিন আমি তাকে আমার কল্পনা হিসেবে কবুল করে নিলাম, সেদিন আমার কতটা ভেঙে পড়েছিলাম। সে এতটুকু নাই বললাম, শুধু এতটুকু সত্য, ওই মানুষটা, যাকে আমি অরিত্র বলে মানতাম, যাকে আমি আমার গোমর জীবনের চাঞ্চল্য হিসেবে মনে জায়গা দিয়েছিলাম, সে এরপর হারিয়ে গেল একদিন। আমিও হারালাম আমার অনুভূতিগুলো। আমিও হয়ে উঠলাম নির্লিপ্ত, ছোট্ট মাসা। তারপর এভাবেই বড় হয়ে গেল। মাসনুহা মেহনুর, বাড্ডা, ঢাকা। 8 বছর পুরনো জার্নালটার শেষ পৃষ্ঠায় এতটুকুই লেখা। এরপর আর মাসনুহা সেটা খুলে দেখেনি, ফেলেও দেয়নি। অযতনে রেখে দিয়েছে আলমারির পুরনো এক ড্রয়ারে। দীর্ঘ 10 বছর পর মাসনুসার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন যেটা, সেটা হলো রকিব সাহেবের মৃত্যু। তিনি যখন মারা যান, তখন মাসার ইঞ্জিনিয়ারিং পড়া শেষ। দেশের বাইরে যাওয়ার পরিকল্পনায় ছিল। শান্ত, শক্ত, অনুভূতিহীন একটা বাস্তবজ্ঞান সম্পন্ন মেয়ে সে। দাদার বাড়িতে বাবার দাফন হলো। 2 দিন সেখানে থেকে মাসনুহা পুরনো অ্যাপার্টমেন্টে ফিরে এলো। সে আরো একবার নিজেকে হারালো, হারিয়ে গেল তার নামটুকু। বাবা ছাড়া কেউ তো ছিল তাকে মাসা ডাকার। সে হয়ে উঠল মাসনুহা মেহনুর, অতপর স্রেফ মাসনুহা। তারপর চলে গেল অস্ট্রেলিয়া। সেখান থেকে যখন ফিরল, তখন যেন মাসনুহার মধ্যে আরো এক দফা গাম্ভীর্য কেউ ঢেলে দিয়েছে। অহেতুক তো আগেই ভাসত না, এখন সম্মানসূচক হাসিটাও আসে না। দেশে ফিরেই সে একটা কোম্পানির অফার লেটার পেয়ে গেল। জয়নিং এর পর মাসনুহার রুটিনটা এমন, সকালে কফি, লাঞ্চ অফিসে, ইচ্ছে করলে মিডনাইটেও অ্যাভেলেবল রেস্তোরাঁ আছে যারা হোম ডেলিভারি দিয়ে থাকে। রুটিনটা চেনা লাগছে না? লাগারই কথা।
এসবের মাঝে মাসনুহার পাঞ্চে জীবনটা অহেতুক এক শখ পোষণে কাজ করতে লাগলো। তার 6 ডিজিটের স্যালারি থেকে সে হিসেবে খরচ করতে লাগলো, আর বাকিটা সেভিংস। তারপর একদিন সে করে বসলো একটা অভাবনীয় কাজ। তার সেভিংসের সবটা ব্যাংক থেকে উইথড্র করে নিল। আর ওই যে ওই অ্যাপার্টমেন্ট, ওইটা কালো রঙের গাড়ি থেকে যেটার দিকে আঙ্গুল তাক করা ছিল, ওইটা বিক্রি হচ্ছে। একথা জানার পরও মাসনুয়ার মতো উন্মাদ মেয়ে চুপ থাকবে? নিজের এই অবধি জমানো টাকা ডাউন পেমেন্টে কিনে নিল অ্যাপার্টমেন্টটি। যা বলেছিল সে বাস্তব জ্ঞান সম্পন্ন হয়ে গেছে, সেইখানে ভীষণ ভুল। মেয়েটা এখন আগের চেয়েও বেশি পাগলামি করে। তবে তার পাগলামিগুলো খুব শান্ত, অনেক নির্লিপ্ত। অফিসের নিচে দাঁড়িয়ে মাসনুহা বৃষ্টি থামায় অপেক্ষায় ছিল। ছাতা নিয়ে আসেনি আজ। বাহাতে ঘড়ির সময় দেখিয়ে সে আবার সম্মুখে তাকালো। হঠাৎ তার কলিগ ডাক দিল, এক্সকিউজ মি মাসনুহা। মাসনুহা পিছিয়ে ঘুরে বলল, জি, আমি আতিফ, নিউ জয়েন করেছি। আপনার সাথে পরিচয় হওয়া হয়নি। আপনি কি আমাদের সাথে ডিনারে জয়েন করবেন? না বলবেন না? বৃষ্টি থেমে গেছে। মাসনুহা সরু চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল। আতিফ যখনই তার নীরবতাকে সম্মতির লক্ষণ ধরে নিয়ে স্বস্তি শ্বাস ফেলতে যাচ্ছিল, মাসনুহা তার আপসমস্তক চোখ গুলিয়ে ছোট্ট দ্রুত শব্দে বলে উঠল, নট ইন্টারেস্ট, রুড, টু রুড। আতিফ থতমত খেয়ে তাকিয়ে রইল মাসার চলে যাওয়ার দিকে। মেয়েটা অত্যন্ত ভদ্রতার খাতিরে একটুখানি বিশ্লেষণের সাথে বলতে পারত যে যাওয়া সম্ভব নয়। তাই বলে এভাবে ডিনারে যেতে অনাগ্রহে জানালো। ওয়েট। আতিফ আরও এক দফায় ভরকে গেল এটা বুঝিয়ে উঠবার পর। মেয়েটা সরাসরি তাকে রিজেক্ট করেছে, ডিনারকে না। কালো ফুল স্লিভস কুর্তার সাথে ফ্ল্যাট হিলের খটখট শব্দ ব্যস্ত রাস্তার পাশ ঘেঁষিয়ে বিশেষ প্রতিক্রিয়া দেখাচ্ছে না। মাসনুহা আজ ওভারের বদলে হেঁটেই চলেছে। রাস্তা নেহাতে কম নয়। হাঁটতে হাঁটতে আচমকা আবারও ঝুম বৃষ্টি নামে। এই বৃষ্টি মাসনুহার যাত্রা সেকেন্ড উইকের জন্য থামিয়ে দেয় অবশ্য। তবে অন্যত্র ছাউনিতে নিতে পারে না একদমই। সে এভাবেই হাঁটতে লাগে, সম্পূর্ণ ভেজা অবস্থায়। কাদব দিয়ে চুলগুলো লিপটে থাকে ঘাড়ে। এদিকে সারাদিনের বৃষ্টির বদলে রাস্তাটাও ভিজে পিছিল। তার আজকের দিনে হেঁটে আসাটা ছিল এবছরের সবচেয়ে বড় বোকামি। কিছুক্ষণের মধ্যে মাসনুহা সেটা টের পেল, যখন তার 3 ইঞ্চি হিল তার বিরুদ্ধাচরণ ঘটালো। স্লিপ, অলমোস্ট স্লিপড। মাসনুহা চোখ মুখ কুঁচকে ফেলল, কিন্তু আশ্চর্য, সে পড়ল না। কারো শক্ত হাতটা তার কোমর জড়িয়ে রেখেছে, কারো চোখ দুটো আটকে আছে তার নিষ্পাপ মুখের দিকে। মাসা ধীরে ধীরে চোখ খুলল। অন্য হাতে হাত শরীর স্পর্শ করেছে ভাবতেই গা ঘিন ঘিন করে উঠল। সে দ্রুততার সাথে সরতে গিয়ে আরো একবার পিছলে গেল। ভদ্রলোকের হাত আরো শক্ত করে চেপে ধরল তার কোমর। ক্রূর হাসল লোকটা। ভালো কিছু সহ্য হয় না, না। সেভাবে তাকিয়ে মাসনুহা দাঁতে দাঁত চেপে বলল, লিভ। ওকে। সত্যি সত্যি ছেড়ে দিল। মাসা পড়ে গেল কর্দমাক্ত রাস্তায়। তার চোখ মুখ আবারও কুচকে গেল ব্যথায়। এভাবে ছাড়তে তো বলেনি সে। হতাশ হলো। হতাশা নিয়ে চোখ খুলে সামনে তাকাতে সে দেখতে পেল ঠিক সামনে দাঁড় করে রাখা গাড়ির হেডলাইটের তীব্র আলো চোখে প্রবলভাবে আশ্রে পড়ল। সেই আলো দিয়ে সম্মুখের অবয়বকে হালকাভাবে তার দিকে ঝুঁকে থাকতে দেখল। ভদ্রলোক নিজের বেদ্রুপের হাসিটা ঠোঁটের বাকি রেখে বলল, ব্যথা পেয়েছ? সবখানে ইগো দেখানো লাগে না। ভদ্রলোক থামল। আরো সামান্য ঝুঁকে ফিসফিসিয়ে বলে উঠল পরবর্তী কথাটা। তারপর তারপর বয়স 27-এর মাসনুহা মেহনুরকে কর্দমাক্ত অবস্থায় সেখানে ফেলে উঠে পড়ল নিজের কালো রঙের সে স্পোর্টস কারটিতে। রাগে দুঃখে কথা হারিয়ে ফেলেছিল মাসনুহা। কাঁপছিল থরথর করে। তার শেষ বাক্যটা মাসনুহাকে জমিয়ে ফেলল এক নিমেষেই। সেই তাকিয়ে রইল বড় বড় চোখে। এটা কোনো মতেই তার ভ্রম নয়, আর না তো এই দৃশ্য। সম্মুখের ভদ্রলোকটা নিজের গাড়ি নিয়ে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যেতে লাগলো। তবু কানে বাজতে থাকলো তার কিছুক্ষণ আগে বলা কথা, এটাই লাইফ সেনোরিটা। এখানে ঘোড়ায় চড়ে রাজপুত্র আসে না, রাক্ষস আসে, লাইক মি। নয়তো নতুন কোনো সংঘর্ষ। হু নোজ। সমাপ্ত।